প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কারবারি শিক্ষা, বিজনেস স্টাডিজ যে সাবজেক্টটি তোমাদের রয়েছে কমার্সে, সেই সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দিয়ে দেবো। দুটো পার্টে দেবো। প্রথম পার্টে আমি তোমাদের কিছু চ্যাপ্টার রেখেছি এবং দ্বিতীয় পার্টে আমি আরও কিছু চ্যাপ্টার রাখবো শেষের দিকে। দুটো পার্টে কেন করলাম? প্রথম পার্টে আমি অনেক কিছু আলোচনা করব, একটু ভিডিওটি লং হবে এবং বেশি লং হয়ে গেলে তোমরা অনেক সময় কী করো, স্কিপ করে যাও এবং অনেকগুলো কথা যেগুলো বলি তোমাদের প্রশ্নের উত্তরগুলোই দিই, সেগুলো তোমরা আবার রিপিট করে জিজ্ঞেস করো। তাই প্রথমেই তোমাদের বলবো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো। তোমরা যে প্রশ্নগুলো করেছো তার উত্তর তোমরা সেখানেই কিন্তু পেয়ে যাবে। তো দেখো, হায়ার সেকেন্ডারি বিজনেস স্টাডিজ 2025-এর সাজেশন তোমাদের আমি কিন্তু অ্যাকাউন্টেন্সি এবং কমার্শিয়াল লয়ের যে থিওরিটিক্যাল সাজেশানগুলো দিয়েছিলাম তোমরা মিলিয়ে দেখে নেবে। বড় প্রশ্ন, প্রায় প্রশ্নই কিন্তু হুবাহু কমন এসছে। ঠিক আছে, আশা রাখবো বিজনেস স্টাডি সাবজেক্টেও আসবে, কারণ বিজনেস স্টাডি সাবজেক্টটি তোমরা নিজেরাও জানো অনেকটাই ডিফিকাল্ট এবং এখানে কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হয় তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। বইয়ের দেখবে যে টেক্সট বই তোমাদের রয়েছে পেছনে, দেখবে 30টা মতো 25টা মতো, তার উপরে বেশি প্রশ্ন রয়েছে। তো চলো আমরা দেখে নিই আমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। এবং তোমরা জানো ইয়ার ভিত্তিক প্রশ্ন কিন্তু আর্টসের সাবজেক্টগুলোতে বেশি হয়। কমার্সের পেপারে কিন্তু ইয়ার ভিত্তিক সমস্ত প্রশ্ন কিন্তু হয় না, কিছু প্রশ্ন কিন্তু তোমাদের ইয়ারের বাইরেও দেয়। যেরকম তোমাদের একটা উদাহরণ দিই, যাদের কমার্শিয়াল ল ছিল, তোমরা দেখবে বিমার বিভিন্ন নীতিগুলি উল্লেখ করো, কোনো ইয়ারে কিন্তু সেরকম আসেনি প্রশ্নটি, কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। যাই হোক, এরকম প্রশ্ন কিন্তু আসে, তো সেগুলো মাথায় রেখে আমি কিন্তু তোমাদের জন্য সাজেশনগুলো রেডি করেছি। এবং তোমাদের যারা বিকম যারা পড়বে, জেনারেল অনার্স নিয়ে পড়বে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভাবছো, তারা যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমাদের কিন্তু করানো হয় 7278981430 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু পড়ানো হয়। ঠিক আছে, এবং কলেজের পরীক্ষা কিন্তু এইচএসের মতো নয়। কলেজের বিভিন্ন অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার স্টাডি মেটেরিয়াল ঠিকঠাক করে না পড়তে পারলে বই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সমস্ত পেপারের, এবং থাকলে এত সাজানো গোছানো থাকে না। তোমরা দেখবে এইচএসের বইয়ে এআর ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাও, কলেজের বই কিন্তু সেরকম হয় না, থাকে না। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। তো দেখো, আমাদের প্রথম হচ্ছে ব্যবস্থাপনার নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। ব্যবস্থাপনার নীতির গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে দেখো, ব্যবস্থাপনার নীতির সীমাবদ্ধতাগুলি লেখো। ঠিক আছে, এখানে স্টার মার্ক প্রশ্ন হচ্ছে 1-এর প্রশ্ন এবং 5-এর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক করা। তারপর রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, টেলর ও ফেয়ারের ব্যবস্থাপনার মতবাদের অবদানের উভয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই 6টি টোটাল এখানে প্রশ্ন আমি রেখেছি। আশা করি এই 6টি প্রশ্নই তোমরা করে নিয়েছো, কারণ এর আগেও আমি আলোচনা করেছিলাম। এই 6টি প্রশ্ন আশা করি প্রত্যেকে করেছো। এর মধ্যে থেকে তোমরা এই 3টি প্রশ্ন যেগুলো স্টার রয়েছে সেগুলোকে বারে বারে প্র্যাকটিস করো। কি বললাম? বারে বারে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তার সাথে যদি আরেকটি প্রশ্ন পারো, যদি বাড়াতে পারো, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টি সুবিধা 2টি অসুবিধা। ঠিক আছে, 3টে করে পড়ে যাও, অনেক সময় 4টে দিয়ে দেয় বা 3টে দেয়, তো 3টে মিনিমাম পড়ে যাও। 3টে করে, বেশি পড়ার দরকার, 3টে করে পড়ে যাও। 3টি সুবিধা 3টি অসুবিধা, তাহলে 5, 6, 7 অবশ্যই পড়বে খুব ভালো করে। এবং 1 নম্বরের প্রশ্নটি, এই 4টি প্রশ্ন এই অধ্যায় থেকে ভালো করে করে যাও এবং বাকি প্রশ্নগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, 7টা প্রশ্ন দিয়েছি এখানে, এখান থেকে কিন্তু টোটাল 14টা প্রশ্ন হয়। যদি সিলেবাস মেনটেন করে করো তাহলে 16টা প্রশ্ন হবে টোটাল। প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ যদি আমরা পড়ি 16টা প্রশ্ন হয়, সেখানে আমি তোমাদের মাত্র 7টা প্রশ্ন দিয়েছি। বাকি কিন্তু আমি তোমাদের 9টা প্রশ্ন কিন্তু স্কিপ করেছি, সেই 9টা প্রশ্ন পড়লে কিন্তু আরও হয়ে যায়। তো ওই 9টা প্রশ্নকে বাদ দিয়ে তোমরা এই 7টা প্রশ্ন করে যাও, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। ঠিক আছে, এবং যা এর বাইরেও যারা পড়েছো, কেন বলি না স্যার আমরা এর বাইরেও পড়েছি, সেগুলো কি পড়বো না? আমাদের স্যাররা দিয়েছে, অবশ্যই পড়বে সেগুলো। তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে। বোঝাতে পারলাম? চলো এবার আমরা চলে আসি আমাদের আরেকটি লাস্ট প্রশ্ন রয়েছে, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল বর্ণনা করো। একটা এক্সট্রা প্রশ্ন হিসাবে রেখেছি, যদি চাও পড়তে পারো, না চাইলে স্কিপ করতে পারো। ঠিক আছে, যারা একটু মনে করছো রিস্ক নেবো না, আমি একটু ভালো করে আরও পড়বো, তারা এই 8টা প্রশ্ন পড়ে নিতে পারো। চলো, আমাদের দ্বিতীয় অধ্যায় হলো, প্রথম অধ্যায় কেন দিইনি তোমরা জানো, প্রথম অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্ন আসে 5টি। দেখো, চ্যাপ্টার 3 কারবারি শিক্ষা বলছে, কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথম প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো।
বিশ্বায়ন, বেসরকারীকরণ ও উদারীকরণের ধারণা আলোচনা করো। এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন ভালো করে করতে হবে। তারপর রয়েছে দেখো, কারবারি পরিবেশের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই চারটি প্রশ্ন ভালো করে যদি করে নাও, আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন একটা 4 মার্কসের কমন পেয়ে যাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এই চারটি প্রশ্ন আবার বলেছি, দেখে নাও ভালো করে। কারবারি পরিবেশের চারটি বৈশিষ্ট্য: কারবারি পরিবেশের সীমাবদ্ধতা, বিশ্বায়ন, বেসরকারীকরণ, উদারীকরণ। এর মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারে একটা এসছে, তোমাদেরকে বারবারই বলবো তিনটেই ভালো করে পড়ে যাও, ঠিক আছে? চারেও দেবে, একেও দিতে পারে, বলতে পারে বিশ্বায়ন বলতে কী বোঝো, একেও দিতে পারে। তাই তিনটের কনসেপ্ট একটু ভালো করে নিয়ে নেবে। বোঝা গেল? চারটি প্রশ্ন পড়ো। আরেকটা প্রশ্ন রয়েছে যেটি কারবারি পরিবেশের অনুকূল উপাদান। প্রতিকূল আছে, অনুকূল আছে। অনুকূলটা আসার সম্ভাবনা বেশি, তাই অনুকূলটা রেখেছি। এখান থেকে মাত্র 5টা প্রশ্ন রেখেছি। তবে আমার মতে বলে তোমরা যদি এই 3-এর প্রশ্নটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো পড়ো, বেশি ইম্পর্টেন্ট। 1, 2, 4, 5 এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল? চলো, চ্যাপ্টার 4 প্ল্যানিং, পরিকল্পনা। বাজেটের ধারণা দাও, ঠিক আছে? নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনার সীমাবদ্ধতা বর্ণনা করো, সীমাবদ্ধতাগুলি। এই তিনটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। এই চারটি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। এই চারটি প্রশ্ন ভালো করে পড়লে আশা করি তোমরা প্রশ্ন কমন পাবে। এই চারটি প্রশ্ন, প্রথম চারটি প্রশ্ন ভালো করে পড়বে। এর সাথে আরও দুটি প্রশ্ন আমি অ্যাড করব। পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? প্রথম এই 5টি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, ভিভিআই, ঠিক আছে? একদম মানে বাছাই করা প্রশ্ন আমি তোমাদের তুলে ধরেছি। প্রশ্নগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তোমাদের এই 5টাই দিয়েছি, 6টা দরকার নেই, 5টাই পড়ো, ঠিক আছে? আশা করি তোমরা উপকৃত হবে, ঠিক আছে? এর বাইরেও অনেক প্রশ্ন থাকে, তবে পরিকল্পনার বৈশিষ্ট্য, গুরুত্ব, সীমাবদ্ধতার মধ্যে আমার মনে হয় এর মধ্যে থেকে একটা তোমাদের দিয়ে দেবে, আর নাহলে পার্থক্য দিতে পারে, ঠিক আছে? এই কর্ম নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য, ঠিক আছে? তারপর দেখো আমাদের রয়েছে প্রশ্ন সংগঠন, অর্গানাইজেশন। এখান থেকে 5th চ্যাপ্টার থেকে আমাদের কি পড়তে হবে? সংগঠনের ধারণা ব্যাখ্যা করো বা সংগঠন সম্পর্কে টিকা লেখো সংক্ষেপ দিয়ে। সংগঠনের গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভার অর্পণের গুরুত্ব লেখো। সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। 6টি প্রশ্ন দিয়েছি, এই 6টি প্রশ্ন ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই 6টি প্রশ্ন ভালো করে করবে। চলো, এরপর আমরা মানে এখান থেকে 6টা প্রশ্ন পড়বে, সংগঠন থেকেও 6টা দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো 5টা 6টা করে প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? বেশি প্রশ্ন রাখছি না। তোমাদের এর অনেক জানো, তোমরা নিজেরাও জানো যে বিজনেস স্টাডিজে অনেক বেশি করে পরিমাণে পড়তে হয়, নাহলে কিন্তু এই সাবজেক্টের প্রশ্ন কমন পাওয়া খুবই কষ্টদায়ক, ঠিক আছে? আমি জানি এই প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলোই কপি হবে আমি জানি, কিন্তু তবুও আমি তোমাদের জন্য দিতে হয়, কারণ এগুলো আমাদের কোচিং সেন্টারে যারা করে অনেক আগে থেকেই তাদের রেডি হয়ে যায় যারা পড়ে, এবং যারা তোমরা অনলাইনে দেখছো তাদের জন্য আমি দিই। কিন্তু প্রথম থেকে যদি সব কিছু দিয়ে দেওয়া হয়, অনেকেই সব কপি পেস্ট করতে থাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল। তো যাই হোক, তোমরা দেখো এবং আশা করি উপকৃত হবে। দেখো, কর্মীপদ পূরণ। 1 নম্বর প্রশ্ন, কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি উল্লেখ করো, ঠিক আছে? কর্মীপদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবে। কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো, কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তারপর বাকি প্রশ্নগুলো কিন্তু রিভাইজ করবে, ঠিক আছে? আরেকটি প্রশ্ন দেখে নাও, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। টোটাল 6টা প্রশ্ন রাখলাম। 6টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে, যে 4টি প্রশ্ন, সেগুলো একটু ভালো করে রেডি করে নাও, ঠিক আছে? তো আমি আজকে আলোচনা করলাম তোমাদের টোটাল 2nd চ্যাপ্টার, 3rd, 4th, 5th, 6th, ঠিক আছে? টোটাল 5টা চ্যাপ্টার আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব 7th, 8th, 9, 10, 11, ঠিক আছে? পরবর্তী পার্টে আমি আলোচনা করব। তো তোমাদের পরবর্তী পার্ট যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আজকের মধ্যেই আমাদের পার্ট 2 এর সাজেশানগুলো দিয়ে দিন। আমি অবশ্যই তোমাদের আজকের মধ্যে চেষ্টা করব দিয়ে দেওয়ার। এবং তোমাদের যদি বলো যে স্যার ছোটো প্রশ্নগুলো এমন একটা ভিডিও বানিয়ে দিন যেখান থেকে প্রশ্ন কমন আসবে, ছোটো প্রশ্ন আমি চেষ্টা করবো বানিয়ে দেওয়ার। তোমাদের কমেন্টস লাগবে, কমেন্টসগুলো করো, কমেন্টস করে জানাও, ঠিক আছে? এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী যেন উপকৃত হয়, তোমাদের বন্ধুবান্ধবও যেন উপকৃত হয়, ঠিক আছে? তোমরা এমন সময় করো যে আমি নিজে দেখছি, দরকার নেই, আর কেউ দেখার দরকার নেই, আমি ভালো নম্বর, এরকম করবে না। তুমিও ভালো নম্বর চেষ্টা করার চেষ্টা করছো,
তোমার বন্ধুদেরও শেয়ার করবে, সেও ভাববে না বন্ধু আমাকে উপকার করেছে, সেও যদি কিছু জানে তোমাকে অবশ্যই সে শেয়ার করবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করলাম।